সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুকরে আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণভাবে অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। তো এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশের কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা ঠ্যাং দিদি কোয়ালাতা, মানে পা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন, গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন। যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার, যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন ডলার খরচ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করেনি। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খেলো। এখন আবার নেতাগুলো সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম। ভারত যখন বিএনপির ব্যাপারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি, উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলব না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না, এমনকি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে। ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদের বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিও পলিটিক্সের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে, ওই রকম না। ট্রিটি হচ্ছে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনারে। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রদ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না।
হ্যাঁ, তেল চাচ্ছে। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য। ভারতে তেল, ডাল, চাউল, নুন সব দিবে। তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সৃষ্টি হলে তার দেশের সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বসে ডিস্কো ড্যান্স করেন? তা না। তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে পারে। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে। এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে। পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো জামাতের দখলে, সেখানে আইএস এর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত ভারত, সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে। তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। তো এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। তো দেখতে থাকি আমরা আরো কি কি হয়। তো এই মাসুদ সাহেবের পরে তো ওয়াকার সাহেবের সিরিয়াল একদিন আসবে, এই মাসুদ সাহেবের পরে তো আরো অনেকের সিরিয়াল আসবে। আমি তাদের নিয়ে চিন্তিত, এগুলো নিয়ে আমি ভাবতেছি না। আমি ভাবতেছি আরেকটা জিনিস কিন্তু এখানে আছে। এই গ্রেপ্তারটা যদি আজকে আওয়ামী লীগের লোক যেদিন ওয়াকার, আপনাকে বলে দেই, আমি চাই আপনার আমজনতা টিকে থাকুক ততদিন। আবার এই আমজনতা যদি বেঁচে থাকি, কথা বল, ওয়াকারকে যেদিন গ্রেপ্তার করা হবে, সেই দিন এই বিএনপি আর জামাত কি বলবে জানেন? বলবে, হ্যাঁ হ্যাঁ, সেনাবাহিনীকে ধ্বংস করার ষড়যন্ত্র, সেনাবাহিনীকে ধ্বংস করার ভারতীয় ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র, শেখ হাসিনার ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই স্লোগান দিবে। এইগুলো দেখবেন জামাতের বট বাহিনীরা তখন শুরু করবে লেখা। কিন্তু আজকে যে তাকে গ্রেপ্তার করেছে, আলহামদুলিল্লাহ বলতেছে। যাই হোক, তিনি যদি অন্যায় করে থাকেন, ওই খাম্বা তারেকের মামার কি ভাইরা, কিন্তু তাই নাকি ভাইরা, আমি তো জানি। যাই হোক, আমি তাহলে হয়তো ভুল বলেছি। আমি যেহেতু আমি যে তার মামার শালা, যাই হোক সেটা অন্য বিষয়। আবার তার ভাইরাও নাকি, যাই হোক জানি না এত কিছু। কে যে কার আত্মীয়, কে যে আত্মীয় নয়, বোঝা মুশকিল। তবে এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিল যে, আমরা জানলাম যে আগামীতে এই যে 2024-এর 5ই আগস্টের যে সমস্ত সেনা কর্মকর্তারা এই কুশীলভ ছিলেন, তাদেরও এইভাবে একদিন গ্রেপ্তার হতে হবে। এটা তাদের জন্য একটা সংকেত। আমি জানি না তারা সেটা বুঝবে কিনা, বুঝতে চেষ্টা করবে কিনা, শিক্ষা নেবে কিনা। আমি জানি বা আমরা দেখেছি ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। যেমন বাংলাদেশের জাতীয়তাবাদী মুসলেকা দল 17 বছর বিরোধী দলে থেকেও বুঝলো না যে নির্যাতন নিপীড়ন করে কোনো দলকে ঠেকিয়ে রাখা যায় না। কারণ সেই বিএনপিকে আওয়ামী লীগ ঠেকিয়ে রাখতে পারে নাই, কেউ পারে নাই। তাহলে আওয়ামী লীগকে সে কিভাবে ঠেকিয়ে রাখবে, তা আমি বুঝতে পারতেছি না। তারপর থেকে সে শিক্ষা নেয়নি। তো শিক্ষা আর্মিরাও নিবে না, আমি জানি। এই আর্মিরা বাংলাদেশে, বাংলাদেশে যত আকাম কুকাম হয়, বাংলাদেশে সব আকাম কুকামের পিছনে গিয়ে আপনি দেখবেন সেই মোল্লা বলতে এখানে, আমি হুজুরদের মোল্লা বলতে এখানে আমি জামাত, হেফাজত, এই ধরনের যারা তথাকথিত ইসলামী দলের নেতা আছে তাদের কথা বলছি। আমি বাংলাদেশের গড় সব মোল্লার কথা বলি না, কারণ সব মোল্লাই খারাপ তা আমি বলি নাই। সব আওয়ামী লীগ যেমন ভালো তাও আমি বলি না, তেমনি সব মোল্লা খারাপ তাও আমি বলি না। কারণ এটা হয় না কোনোদিনই একটা জায়গায়, মানে বাংলাদেশের মতো দেশে 100% ভালো বা খারাপ কোনোটাই হয় না। তো যে আমি বলি যে মোল্লা মিলিটারি হচ্ছে একই কথা, যে মোল্লা মিলিটারি এই বাংলাদেশটাকে সব আকাম কুকামের, বড় বড় আকাম কুকামের পিছনে, সেটা থানা হোক, জেলা হোক, বিভাগ হোক, আর রাষ্ট্রীয় হোক, দেখবেন যে এদের আপনি খুঁজে পাবেন। তো তারা তো সামনে আসবেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমলাদের কিছু হয় না, এটাই হলো সমস্যা। আমলারা কিন্তু এই দুইয়ের চেয়েও ভয়ঙ্কর। এরা হলো সুপার রুস্তম, এরা খেয়ে যায়, ধরা খায় রাজনীতিবিদ, কখনো কখনো সেনাবাহিনী, মাঝে মাঝে দুই একটা মোল্লা জেলে যায়। মোল্লারা খুব একটা যায় না, কারণ দাওয়াত করে খাওয়া, বেহেস্তের লোভে এদের ভয় পায়। জেলার রাতে রাখতে ভয় পায় যে বাইচান্স যদি বেঁচে থাকে নাম কাটা যায়। আরে ভাই, বাংলাদেশের মাদ্রাসার বলৎকারী মৌলবীরা গিয়ে যেভাবে তোয়াজ করে আমরা দেখেছি, শুনেছি, হাস্যকর ব্যাপার। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যে শিরোনাম দিয়েছেন তারেক রহমানের অ্যাকশন শুরু, এই অ্যাকশনটা শুরু হওয়ারই কথা। বরং এত তাড়াতাড়ি ভাবে আমরা ভাবি নাই, একটু দেরিতে হবে ভেবেছিলাম। তবে উনি এতদিন এখানে কেন ছিলেন এটি তো আমি বুঝি না। ওই যিনি গ্রেপ্তার হলেন তিনি এতদিন কেন ছিলেন? কারণ যেখানে বাংলাদেশে জানে যে জয় বাংলা স্লোগান দিলেই ধরে নিয়ে যায়, 32 নম্বরে ফুল নিয়ে গেলে ধরে নিয়ে যায়, 32 নম্বরে ফুল নিয়ে গেলে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়। কি হাস্যকর ব্যাপার! মানে আপনি ফুল নিয়ে গেছেন, তাকে ফুল নিয়ে গেছেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, 80-85 বছর বয়সের মানুষ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে, তাদেরকে সন্ত্রাস দমন আইনে মামলা দেয়। তো সেই দেশে তো অনেক কিছু ঘটার কথা, উনি কেন থাকলেন আমরা জানি না। দেখা যাক কি হয়।
আমরা অপেক্ষা করি। ভাবির যত পোলা আছে সব জুলাই যোদ্ধা, তাদের ইন্ডেমনিটি দিয়েছে। ইন্ডেমনিটি দেওয়া এটা নতুন কিছু না, এটা বিএনপির পুরনো ইতিহাস। ওই যে কি যেন নাম, গীতর ফারুকি নাকি সরোয়ার ফারুকি, সে তো বলেছে যে তারেক জিয়া জিয়ার মতো কাজ করে যাচ্ছে, তো জিয়ার মতোই তা কাজ করে যাবে, বাপ কা বেটা। তার বাবা বঙ্গবন্ধুর খুনিদের ইন্ডেমনিটি দিয়েছিল। এই মুশরাকা প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার ভাবির পোলার একটা ভেসকি দিলে যার কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায় তার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ। এটা ভালো করেছে তো, কারণ কি বলেন তো? বলেন, জিজ্ঞেস করেন যে কি কারণ ভালো এটা? ভালো হইলো যে এটা আমাদের দেশের জনগণ এখানে গণ আদালতে বিচার করবে। আমি তো বারবার বলে আসছি যে আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়া পাবলিক গুবের করে ফেলবে, সেই কাজটাই করে নিল তারা। হয়তো আমার কথা রাখার জন্য বিএনপি কাজটা করছে। বিএনপিকে ধন্যবাদ তাদের নামে ইন্ডেমনিটি দেওয়ার, যাতে আদালতে না যেতে পারে। আমি ভেবেছিলাম হয়তো আদালতে জনগণ এখন বিচার করবে, আমার কথাটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু জিন্দা পীর, আমার জামালপুরের জিন্দা পীর আমি, লোকজনে বলে আমি পীর না, দুষ্ট লোকেরা বলে আমি একটা জিন্দা জামালপুরের জিন্দা পীর, ঠিক আছে? তো তারা কেউ কেউ নাকি স্বপ্নে আমার দেখে, আমি হজ করতে গেছি, উমরা হজ করতে যাই, কেউ কেউ মাজারে গেলেও আমার নাকি স্বপ্নে দেখে, হজ করতে গেলেও আমার স্বপ্ন দেখে আপনার ভাই জিন্দাবি। যাই হোক, সেটা অন্য বিষয়, আবার কিছু কথা বলে মিলা যায়। তাই আমি বলেছিলাম ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে পাবলিক গুবাই করে ফেলবে। যদি এদের ইন্ডেমনিটি না দিত, যদি, ভাই আমি তো ক্লাসলেসই ভাই, আমি তো আসলে ক্লাসলেস। আপনি এত ক্লাস হলে আপনি এখানে আসছেন কেন? আপনি যায় তাবলিগে চলে যান, মাদ্রাসায় যায় আপনি বলৎকার হন বা বলত, আপনাকে আসতে বলছে কি এখানে? আমরা তো ভাই ক্লাসলেসই। মুক্তিযুদ্ধের পক্ষে বললে ক্লাসলেস, স্বাধীনতার পক্ষে বললে ক্লাসলেস। তো আমরা কি আপনার ওই ক্লাসে আমরা উঠতে চাই না? যে ক্লাসে উঠলে স্বাধীনতার বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, যে ক্লাসে উঠলে সংবিধানের বিরোধিতা, ওই ক্লাসে আমরা উঠতে চাই না। ওই ক্লাসে আপনিই থাকেন, ওই ক্লাসে আপনিই থাকেন, আপনার ক্লাস উঠাই হলাবে পাবলিক। খুব বেশি দিন নাই, অপেক্ষা করেন 2-3 বছর। কত ক্লাস কোথায় চলে যাবে আপনারা, কত ক্লাস আলা জানি। এই শিবিরের জাঙ্গের শিবির হয়ে ছাত্রলীগের জাঙ্গেল নিচে লুকানো ক্লাস আলা আপনারা। আপনাদের ক্লাসও আমরা চিনি, আমরা কোনোদিনই ছাত্রলীগের আন্ডারওয়্যারে যাই আমরা পালাই না। আমার ক্লাস আছে কিনা ওটা আপনার খোঁজ নিয়েন, আমরা কোন ক্লাসের। আপনাদের ক্লাসও আমরা চিনি, আপনারা কোন ক্লাসের, আপনারা কোন ক্লাসের সেটাও কিন্তু আমরা জানি। যাই সেটা যেটা বলতেছিলাম, আমার ভাবির পোলাদের পেটে পাড়া দিয়ে যাতে মানুষ গুবাইর করতে পারে, সেই জন্য সম্ভবত আমার কথাটা রাখার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে। বিএনপি কে ধন্যবাদ এটা এই কথাটা রাখার জন্য, যাতে আমার কথাটা সত্য প্রমাণ হয়। বিএনপি ছেড়ে দিতে পারে, আদালত ছেড়ে দিতে পারে, খোদ আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে, পাবলিক কিন্তু তাদের ছাড়বে না। এই যে পাবলিকের যে 12টা বাজিয়েছে, 72-এর সংবিধান ছিঁড়ে ফেলতে চায়, আর আপনি স্লোগান দিয়েছেন কোট আন কোট, যে 24 জুলাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, কোট আন কোট। সেই কি তালিবর্ষ ও অন্তস্থাকেরা হাদি নাকি কাদি আছে, ওই যে আমাকে বললো ক্লাসলেস, হাদি তাহলে কি, ও তো ক্লাসলেস এর। ও আমি তো ভাই ওই শব্দ উচ্চারণ করতে পারবো না, আমি তো ভাই ক্লাসলেস হবই। আমি তো আপনাদের সেই সেই তালিবর্ষ ও অন্তস্থাকেরা হাদির মতো শব্দ উচ্চারণ করতে পারবো না ভাই। আমি তো ভাই ক্লাসলেসে থাকবো, আমি এরকম ক্লাসলেস থাকতেও চাই। আমি ওই তালিবর্ষ ও অন্তস্থাকেরা এগুলো চিৎকার মিৎকার দিয়ে ছিঁড়ে ফিরে ফেলের কথা বলে আমি ক্লাসে উঠতে চাই না, উচিত না। যাই হোক, সেটা অন্য বিষয়। তো যেহেতু তারা ইন্ডেমনিটি নিষিদ্ধ করে দিয়েছে, ইন্ডেমনিটি দিয়ে তাদের আইন আদালতে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, পাবলিককে তো আপনি অনেকখানে তো লেখা নাই যে পাবলিক গণ আদালতে বিচার হবে না। আমি শেখ ফরিদ জীবিত থাকলে গণ আদালতে তাদের বিচার করবো। ভালো করছে ইন্ডেমনিটি দিয়ে, ইন্ডেমনিটির দরকার নাই। কারণ ওই আদালতে গেলে, ওই ইন্ডেমনিটি না দিলে তারা আদালতে গেলে পয়সা খেয়ে বেঁচে যেত। আমি শেখ ফরিদ যদি বেঁচে থাকি, আর সময় যখন আসবে, আমি শেখ ফরিদ গণ আদালত গঠন করে এদের ওই শাহবাগের অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এদেরকে গণ আদালতে বিচার করব, এবং সেই রায় কার্যকর করব ইনশাআল্লাহ। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে তারেক রহমানের সরকার গ্রেপ্তার করেছে, আর পুরো বাংলাদেশ এখন এই খবর নিয়ে ব্যস্ত। যেখানে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, যেখানে সামান্য কান্নাকাটিতে তেলের জন্য তারেক রহমানের সরকার এবং তার মন্ত্রীরা দিশেহারা, অথচ শেখ হাসিনা কিন্তু এর চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বড় সমস্যা নীরবে মোকাবেলা করেছেন, এবং কখনো মানুষকে উনি কৃচ্ছ্রতা সাধন করতে বলেন নাই। যা হোক, সেই গল্প বাদ, আজকে জেনারেল মাসুদ নিয়ে আমরা একটু চিন্তা করি। এই জেনারেল মাসুদের গ্রেপ্তারে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কিছু আলোচক তার শাস্তি দাবি করছেন ইত্যাদি আছে, কিন্তু আমরা কি ভেবে দেখেছি 1-11-তে জেনারেল মাসুদরা কি ভূমিকা রেখেছেন? হ্যাঁ, 1-11-তে ইয়ে ছিল, ওই বদমাশি অনুজ ছিল, অনেকেই 1-11-কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, কিন্তু
বিএনপির সরকার তখন যেভাবে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করে পুনরায় ক্ষমতায় আসতে চেয়েছিল, তার প্রেক্ষাপটে ১-১১ করা ছাড়া জেনারেল মাসুদ বা জেনারেল মঈনদের হাতে বিকল্পটা কি ছিল? খারাপ হোক ভালো হোক, জেনারেল মাসুদ মঈন ওনারা কিন্তু একটা নির্বাচন দিয়ে যায়, যেই নির্বাচনে আপনার বাংলাদেশের সব দল অংশগ্রহণ করেছে। এর বিপরীতে এই ২০২৪-এর জঙ্গি উত্থানের পরে ইউনূস কি করেছে দেখেন। ইউনূসও কিন্তু একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করে নাই, বা করতে দেয়া হয় নাই। এই পার্থক্যটা আপনারা দেখবেন না। জেনারেল মাসুদ যদি অন্যায় করে থাকে তারেক রহমানের প্রতি, অবশ্যই সেটা সাজা হওয়া উচিত, কিন্তু তাকে আম, আদম ব্যাপারীর জন্য গ্রেপ্তার করা হয়েছে। এইখানে অবশ্য আমি যদি আদম ব্যাপারীর সাথে মানে অন্যায্যভাবে জেনারেল মাসুদ জড়িত থাকে সেটারও সাজা হওয়া উচিত, কিন্তু জেনারেল মাসুদের একা সাজা হলে তো হবে না। বাংলাদেশের এই আদম ব্যাপারী বলুন, এটা বলুন, এটার আসলে এই সব জায়গায় অনেক উন্নতি দরকার। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের এত বড় মন্ত্রণালয় করা হয়েছে, কিন্তু আমরা এই মন্ত্রণালয়টার কাজটা কি হওয়া উচিত ছিল সেটা কিন্তু পিন পয়েন্ট করতে পারিনি। কত ধরনের কার্যক্রম ওরা হাতে নিয়েছে, শুধু একটা কাজ যদি ওরা ইমপ্লিমেন্ট করতে পারতো তাহলে কিন্তু এই মন্ত্রণালয়ের উদ্দেশ্য সফল হতো। সেই কাজটা কি, যে প্রবাসে একটা শ্রমিক যেতে যে পরিমাণ টাকা ন্যায্যভাবে তার হাত থেকে খসা উচিত, তার খরচ হওয়া উচিত, শুধু সেই পরিমাণ টাকা খরচ হচ্ছে, এটা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করতে পারত তাহলে কিন্তু এই মন্ত্রণালয়ের আর কোনো কিছু করার দরকার ছিল না। কিন্তু সেটা কি নিশ্চিত হয়েছে? আমরা সবাই জানি সেটা হয় নাই। যে পরিমাণ টাকা ন্যায্য তো একটা শ্রমিকের খরচ করা উচিত, তার থেকে 10,000 টাকা বেশি খরচ করা, সেটাও কি করানো হয়েছে? করানো হয় নাই। সুতরাং এই শ্রমিক, বিদেশের শ্রমিক পাঠানো এই খাতে যেই পরিমাণ দুর্নীতি হয়, এবং সেখানে যে এই মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তা যা যা বলুন, এরাও যেভাবে অর্থ কামাই করে এবং এটা থেকে যেভাবে আবার ব্যবসা তৈরি করেছে, বিভিন্ন দূতাবাসে শ্রম উইং খুলে, যেটা বাংলাদেশের প্রশাসন ক্যাডারের একটা দৌরাত্ম্য সব জায়গায়, এগুলোর একটা সুরাহা আসলে ভবিষ্যতে করতে হবে। এবং আদম ব্যাপারীদের এই যে আদম ব্যাপারী কেন, বাংলাদেশে যে যেখানে সুযোগ পায় সেখানে সীমাহীন মুনাফা খাওয়া, এটা বন্ধ তো করতে হবে। সুতরাং সেক্ষেত্রেও জেনারেল মাসুদ যদি এখানে জড়িত থাকে, জড়িত আছে কি নাই সেটা বলছি না, সেসবের সাজা হওয়া উচিত, শুধু জেনারেল মাসুদ না, সবার। কিন্তু ১-১১ সময় এই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশকে বাঁচিয়েছে। বিপরীতে এই আমাদের খন্দকার মোশতাকের উত্তরসূরি জেনারেল ওয়াকার, সে কিন্তু বাংলাদেশকে ডুবিয়েছে। ভবিষ্যতে জেনারেল ওয়াকার সে ওই শেখ মুজিবের ফ্যামিলির পরিচয় থাকতে পারবে না, তার কিন্তু কোনো বংশধর এই বাংলাদেশে থাকতে পারবে না। জেনারেল ওয়াকার, তুমি কিন্তু সাবধান যদি না হও, এখনই ছেলে মেয়ে সব পাঠিয়ে দাও। মাসুদের অবস্থা দেখছো না? মাসুদ তো তোমার তুলনায় দেশপ্রেমিক, সে আতম ব্যাপারী করতে পারে, সে তারেক রহমানের উপর অন্যায় করেছে, যেটা আমি কোনোভাবেই সমর্থন করি না। যদি করে থাকে আমি তো জানি না, যেগুলো বলা হচ্ছে। আর আবার তারেক রহমানের উপর অন্যায়ের কারণও যেগুলো শুনেছি, সেগুলোও কিন্তু তারেক রহমানদের, মানে যারা আওয়ামী লীগ বিএনপি যারা ক্ষমতায় থাকে তাদের কিন্তু শোধরানো উচিত। একটা ছেলে বা মেয়ে যদি দেখেন প্রাইম মিনিস্টারের অফিসে চাকরি পায়, এত বেয়াদব হয়ে যায় এটা। মানে এইসব বেয়াদবির জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক জায়গায় কখনো আর্মির কাছে, কখনো সরকারি কর্মচারীদের কাছে, কখনো এর কাছে তার কাছে, পরবর্তীতে প্রতিশোধের মানে প্রতিশোধ পরায়ণতার শিকার হয়, কারণ এটা সবাই বেয়াদব হয়ে যায়। একটা 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 সচিবের ছেলে দেখবেন ঠিক তার মানে সরকারি গাড়ি চালকের সাথে কত বেয়াদবি করে। সুতরাং আসলে সমাজের সব অংশকে সংশোধিত হতে হবে। কিন্তু জেনারেল মাসুদ, মঈন, ফখরুদ্দিন, তারা কিন্তু চূড়ান্তভাবে তাদের উপর কিন্তু প্রজ্ঞা বর্ষিত হয়েছিল, তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তারা বাংলাদেশকে সঠিক একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ জিততো না।
এখনো যেমন বাংলাদেশে যদি একটা সঠিক নির্বাচন হয় আওয়ামী লীগই জিতবে, কারণ ইউনূসের দুঃশাসন, ইউনূসের অর্থ চুরি, ইউনূসের বাংলাদেশের মানুষের সাথে একেবারে কথায় 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 মুহূর্তে মুহূর্তে প্রতারণা, এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর তারেক রহমানের সরকারের তো দুর্বলতা বোঝাই যাচ্ছে যে এই সরকারের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করার কোনো সুযোগ নাই, সক্ষমতা নেই, কারণ তারেক রহমান বাংলাদেশের সঠিক আদর্শটাকে ধারণ করে রাজনীতি করতে পারছেন না। এবং তার পিতা যে ভুল করেছিল, মাতা যে ভুল করেছিল, তিনি নিজে যে ভুল করেছিলেন, সেই ভুলের উপর যদি উনি এই বাংলাদেশের রাজনীতি করবেন, প্রতিষ্ঠিত হবেন, সফল হবেন, এগুলো যদি উনি চিন্তা করেন, সেটা তো উনি হবেন না। কারণ হলো যে যদি ইতিহাসটা সঠিক না থাকে সফল হওয়া যায় না। যাই হোক, আমি যেই কথাটা বলার জন্য এখানে এসি সেটা হলো যে জেনারেল মাসুদের একটা মেয়ে ধরা পড়ছে মানে হলো যে বর্তমানে সোশ্যাল মিডিয়া জালে এই মেয়েটা লাল বদর ছিল, কিভাবে সে শেখ হাসিনাকে গালিগালাজ করছে ইত্যাদি। তো যাই হোক, এখানে একটা জিনিস এখন অনেকে বলছে যে লাল বদর তো অনেকে হয়েছে, এদের ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, এটার সাথে আমিও একমত, কারণ লাল বদররা এখন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজগুলা চালায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার এবং তাদের সন্তানরা লাল বদর হয়েছে। এটা অনেকে তো আবেগেও হয়েছে, কারণ সেই সময় জঙ্গিরা এমন ভাবে নানান দিক থেকে অভিনয় করে যাচ্ছিল, এবং জঙ্গিরা যেভাবে কতগুলা জঙ্গিনী মহিলাকে রাস্তায় নামিয়েছিল, এই মহিলাগুলা, এই জঙ্গি ছেলেগুলা, আত্মঘাতী সন্ত্রাসীগুলার কারো পা ধুয়ে দিচ্ছে, কাউকে আঁচল থেকে বের করে কলা খাইয়ে দিচ্ছে, চোখের পানি ফেলছে, এত বড় বড় অভিনয়, এবং সাথে ওই যে বাঁধন ইত্যাদি কতগুলা মেয়েকে অভিনয় নামিয়ে দিয়েছে, যেগুলো এমনিতে পর্দাতে অভিনয় করে। তো ওই অবস্থায় তো আসলে ইমোশনাল এবং ইমোশন দ্বারা প্রভাবিত হওয়া অস্বাভাবিক না, কিন্তু তারপরও এর পেছনে একটা জিনিস থাকে যে এরা কেউ এই জঙ্গিদের চিহ্নিত করতে পারে নাই সময় মতো। জঙ্গিদের চিহ্নিত করা বা এই যে জঙ্গি পরবর্তীতে করবে সেটা যদি অনুধাবন করতে পারতো, এইভাবে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসতো না। ফলে এই ২৪-এর এই জিনিসটাকে কখনোই আপনারা কেউ গণ অভ্যুত্থান বলবেন না। দুঃখের বিষয় আওয়ামী লীগও বলে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত বলবেন না, আওয়ামী লীগ বলে। শেখ হাসিনা আরো যাতে খুন খারাপি না হয় এই জন্য উনি কিন্তু সরে গেছেন। হ্যাঁ, বিপরীতে চিন্তা করেন ইরানের এই সরকারটা কি করেছিল, যে সর্বশেষ বলা হচ্ছে ৩২,০০০ মানুষ খুন করে ফেলেছিল। শেখ হাসিনা কিন্তু ২-৪-১০টা জঙ্গির খুন সহ্য করতে পারেন নাই। তো শেখ হাসিনার থেকে মানবিকতা বোধ মানুষ আপনি কোথায় পাবেন? আবার বিপরীতে চিন্তা করেন, জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে তো ঠিকই ইরানের মতো ৩২,০০০ মেরে ফেলতো ক্ষমতায় ধরে রাখার জন্য, যে কোনো গণ অভ্যুত্থানের মুখে রাখতো না। তো সেই জিনিসটাও কিন্তু চিন্তা করতে হবে। ঘুরে ফিরে আবার ওই জায়গাটায় আসি যে জেনারেল মাসুদের যে লাল বদর মেয়ে আমরা পেলাম, এখান থেকে আমরা একটা জিনিস শিখেছি যে আওয়ামী লীগ কিন্তু তাদের, অবশ্য জেনারেল মাসুদ তো আর আওয়ামী লীগ না, কিন্তু রক্ষী বাহিনী করেছে, শেখ হাসিনার বদান্যতায় ৬ বছর রাষ্ট্রদূত থেকেছে, আবার তার আত্মীয় স্বজন ইত্যাদি অনেকে আওয়ামী লীগ করে, এটাও আমরা শুনেছি। তো সেখান থেকে দেখেন তার কিন্তু মেয়েটা কিন্তু চেতনা সম্পন্ন হয় নাই। শুধু লাল বদরের জন্য বলছি না, আওয়ামী লীগের যেসব নেতাদের যেসব ছেলে মেয়ে দেখি, এরা তো বেশিরভাগই হুজুর। দুই একটা শুধু হীরার টুকরা পাওয়া যায় মাঝে মধ্যে, সোনার টুকরা, হীরার টুকরা, যেমন আমাদের শিক্ষামন্ত্রী নওফেল, এদের মতো। বাকিগুলা তো বেশিরভাগই হুজুর। হুজুর নিয়েও কিন্তু আমার সমস্যা নেই, কারণ আমি নিজে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমিও হুজুর দেখতে চাই, কিন্তু সেই হুজুর তো বাংলাদেশ, যেই জঙ্গিবাদ বাংলাদেশ দখল করে ফেলেছে কাজী ইব্রাহিমের নেতৃত্বে, সেই হুজুর হলে হবে না। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী এদের ছেলে মেয়েদের কিন্তু দাড়ি দুড়ি বেশভূষা দেখে, কিংবা ছাত্রলীগের ছেলে মেয়েদের দেখেও বোঝা যায় যে ওই কাজী ইব্রাহিমের এই জঙ্গিবাদ দ্বারা এরা সবাই প্রভাবিত। সেই জায়গাটায় কিন্তু সাবধান হতে হবে। আওয়ামী লীগের যেসব নেতাদের টাকা আছে, ছেলে মেয়েদের মানুষ করেন, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করেন, নিজে আগে শিখেন, নিজের চেতনাকে আগে ধারালো করেন। মুক্তিযুদ্ধের চেতনাটা কেমন হওয়া উচিত, আপনার চেতনা না থাকলে আরেকজনের কাছ থেকে শেখেন, শোনেন। ছেলে মেয়েদের যদি আপনারা যথাযথ ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ না করতে পারেন, তাহলে বাংলাদেশ কিভাবে আওয়ামী লীগ ধরে রাখবে, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে টিকে থাকবে? জেনারেল মাসুদের মেয়েকে দেখে আমাদের কিন্তু নতুন করে এই জিনিসটা ভাবা উচিত। হ্যাঁ, ২০২৪-এর সব লাল বদরকে অনেককে ক্ষমা করে দিতে হবে, অনেক কিছু আছে, কিন্তু মূল
জিনিসটা যারা ধরতে পারে নাই, অর্থাৎ এটা যে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে দেশটা, এবং সেটা দ্বারা যে প্রভাবিত হয় নাই, যে ওই ওই অভিনয় করা ওই 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 জঙ্গি মহিলাগুলার দ্বারা প্রভাবিত হয়েছে, সেটা প্রভাবিত হওয়া স্বাভাবিক। তারপরেও বলছি, হয়েছে, তাৎক্ষণিকভাবে হয়েছে, দীর্ঘমেয়াদে হয়েছে। সেই জায়গায় সচেতনতা তৈরি করা এবং সেই জিনিসগুলো, আম, অর্থাৎ এই জঙ্গি মহিলাগুলার অভিনয় ইত্যাদিকে তৃতীয় চোখ দিয়ে দেখার সক্ষমতা অর্জন করা আপনাদের, বিশেষ করে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষের সন্তানদের জন্য প্রয়োজন। সেভাবে আপনারা নিজেদের সন্তানদের তৈরি করবেন, এটা আশা করছি। এই গিদর ফারুকি অ্যারেস্ট হবে যদি পালায় না যায়। পালায় তো যাবে, কনফার্ম থাকেন, সে তো পালাবেই। যদি কোনো কারণে ধরা পড়ে, জাস্ট খবরের শিরোনামটা পাল্টে যাবে যে গিদর ফারুকি তিশার ভাতার গ্রেপ্তার, 2024-এর ষড়যন্ত্রকারী, ডিপ স্টেটে টাকা খেয়েছিল, এরকম শিরোনাম হবে। খুব বেশি দিন নাই, বউ জামাই মিলে, আমি দোয়া করি এতে তো বয়স বেশি নেই, ইউনুসের মতো তো কালকে ঠাড়া করে মারা যাবে না, উষ্টা খায় বা ডাইপার বদলাইতে গিয়ে মারা যাবে না, হার্ট অ্যাটাক করে মারা যাবে না, এরা বেঁচে থাকবে, দোয়া করি। এদের এদের কিন্তু বউ জামাইয়ের আজীবন জেল কাটতে হবে, কেউ ঠেকাইতে পারবে না। পৃথিবীর কোন শক্তি এই গিদর ফারুকি আর তিশার জেল কেউ ঠেকাইতে পারবে না, যত কাম কুকাম করেছে। এরা যে কত নিকৃষ্ট, এরা যে কত বড় দালাল। কিন্তু সমস্যা হলো কি, যখনই দেখবে আওয়ামী লীগ ক্ষমতা আসার ভাব হয়ে গেছে, এরা সাথে সাথেই বলবো আরে বাবা আমার বউ বঙ্গবন্ধুর সিনেমা বানাইছে, আমি বঙ্গবন্ধুর সিনেমা বানাইছি, তখন দেখবেন এ তখন বড় আওয়ামী লীগ, যে আপনারা কেউ কেউ মাঝে মধ্যে আওয়ামী লীগের দালাল বানাই ফেলে, ইদানিং শুনি। তো তখন আমারও তো বলে, আমার তো ডাইরেক্ট বলে, আমি শুধু আমরা আওয়ামী লীগের দালাল বানানো না, আমারে বলে আমি বিজেপির বাংলাদেশ শাখার প্রধান, এটাও বলে। এই খবর আমরা শুনেছি এবং লিখেছে মানুষ। যাই হোক, তো এই গিদর ফারুকিরা তখন দেখবেন এরা বড় আওয়ামী লীগ হয়ে যাবে আবার, এটা আমরা জানি, এটা আমরা জানি, তখন আবার আওয়ামী লীগ হয়ে যাবে। এদের স্বরূপ পাল্টাইতে, এরা নিজের স্বার্থ রক্ষা করতে। তো বর্তমান আলী আদেশের না, গিদর ফারুকিরা, তিশার ভাতারেরা, লাল বদরেরা যতই চাপা মারুক, বাংলাদেশ আওয়ামী লীগ আর ঢুকতে পারবে না, আমরা ঢুকতে দেব না। এদের জুতা কেন, জুতার নিচে গু যদি মাইখে দেয় সেটাও চাটে আওয়ামী লীগের, তারপরেও এদেরকে আর বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা নিবে না। তিনি যে কথাটা বলেছেন, এগুলো দালালি করতেছে, যদি আর একটু সুযোগ পায়, কোথাও একটু সুযোগ সুবিধা দেয়, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগের চাটছে, বঙ্গবন্ধুর নামে তসবি তেলাওয়াত করছে, ঠিক আছে। তো তারা দেখলো যে তসবি, এখন জিয়ার নামে তসবি তেলাওয়াত, এই গীতর ফারুকি তো বলেছে যে তারেক রহমান তার বাপার পথেই হাঁটছে, আর তারেক আর গীতর ফারুকি তার নিজের পথে হাঁটতেছে। কোন পথে? চামচামির পথে হাঁটতেছে, তেলের পথে। এত তেল দেওয়া ভালো না, বেশি তেল দিলে পিছলে যাইতে পারে। মানে এখন বুঝতে পারছেন তো যে পাকিস্তানিদের আকল কতটুকু। এটা কিন্তু কোনো মূর্খ লোকে বলে নাই, এটা কিন্তু কোনো মাদ্রাসার, কওমি মাদ্রাসার ওই তালেবে ইলম বলে নাই, বা জামাতের জালেমে বলে নাই, বা হেফাজতের জালেম বলে নাই, বা এটা চরমনাই পীরের মুরিদানরা বলে নাই। কে বলেছে? একজন রাষ্ট্রদূত, যিনি কিনা আবার ভারতে ছিলেন। এই রাষ্ট্রদূত বলেছে যে ভারত যদি কোনো কারণে আমেরিকা তাকে আক্রমণ করে, তাহলে সে ভারত আক্রমণ করবে। এর চাইতে হাস্যকর, মানে এর চাইতে হাস্যকর নির্বুদ্ধিতা আর কি থাকতে পারে? মানে বিড়ালে না পালে নাকি বিড়ালের গুকে ধরতে হয়। আমাদের এলাকায় তরে পাইনি তাই কি হয়েছে, বিলাই তরে ধরতে পাইনি কি হয়েছে, তোর গুতো পাইছি। মানে হুমকি দিলে না আপনি, আমি বললাম ভুইয়ার সাহেবের মাথায় বাড়ি দেবো আমি। এটা একটা মানে অবাক কাণ্ড না? ছেলে মানে পোলাপানের মতো বিষয় না? এটা পোলাপানের বিষয় কিনা? মানে একটা পোলাপান এই ধরনের কথা বলে না, আর বাচ্চা দুধের শিশু এই কথা বলে না। তারে মারবে আমেরিকা, সে একবারও বলে নাই যে আমেরিকান বেজে হামলা করবে, সে একবারও বলে নাই যে আমেরিকার ক্ষতি করবে, একবারও বলে নাই। উচ্চারণটা কি করেছে? কারণ জানে যে ওইটা উচ্চারণ করলো, কারণ পাকিস্তান এদের দশা কি জানেন, যে আমি তো মরছি তোর নিয়ে মরমু। মানে এদের এদের জন্মই হয়েছে ভারত বিরোধিতা করার জন্য। এদের আর কোনো এজেন্ডা নাই, এদের না ইসলাম না কিছু, কিচ্ছু না। এরা দেখেন আফগানিস্তানে হামলা করতেছে আমেরিকার টাকা খেয়ে। এরা পাকিস্তানে ঘাঁটি দিয়েছে, কেন দিয়েছে? আচ্ছা, ওর ঘাঁটি তো আছে পাকিস্তানে, তো আমেরিকার ঘাঁটি আছে, সেই কথাটা কেন বললো না? মানে এরা যে কত নিচ, কত হীন, কত বড় নির্বোধ, মানে এরা বারবার প্রমাণ করে। আর সেই নির্বোধ জাতির পক্ষে আমাদের বাংলাদেশে ডাবল নির্বোধেরা কথা বলে। পৃথিবীতে মানুষ কিন্তু এটা হাসাহাসি করতেছে। আর এদের কথা কি বলবো, এদের ডক্টরেট, একজন ডক্টরেট আছে, নামটা ভুলে গেছি, তিনি আমেরিকা থেকে একটা বই প্রকাশ করেছেন। সেইখানে তিনি লিখেছেন পাকিস্তানের প্রথম নাগরিক হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। তিনি সেই আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি না, সেই লোক এই কথা বলছে। তো ওই পাকিস্তানিদের আকল, শুনেছি সেনাবাহিনী আকল নাকি হাঁটুর নিচে থাকে। পাকিস্তানিদের আকল যে কোথায় থাকে আমরা বুঝতে পারবো না। এত মুরদ থাকে, যখন যখন অপারেশন সিন্দুরে সাইজ করে দিল, একটা বোমা মেরে দেখাইতো পাকিস্তানের উপরে। এত মুরদ, ভারত হামলা করলে মুরদে গোলায় না ভারতের বিরুদ্ধে যাইতে। ভারত পাকিস্তানকে বিনা যুদ্ধে ভিকারিস্তান বানাই দিছে। আবারও বলতেছি, কোট আনকোট, ওই যে তালিবান সব অন্তস্তকেরা হাতির ভাষায় বলি, কোট আনকোট।
ভারত বিনা যুদ্ধে তার শত্রুদের লোটা ধরায় দেয়। ভারত বিনা যুদ্ধে সে দেশ জয় করে। ভারত বিনা যুদ্ধে পরাশক্তি হয়ে যাচ্ছে। ভারত অস্ত্রে অর্থে পৃথিবীর সেরা শক্তি না হয়েও সে পৃথিবীর গুরু হয়ে যাইতেছে। সেই ভারতকে তুমি হামলা করবা, তোমার অস্তিত্ব থাকবো? পাকিস্তান নামে তো রাষ্ট্রই থাকবে না আর 5 বছর পরে। 1971 সালে তো একবার ভেঙেছে, এইবারও তো বেলুচিস্তান ভেঙে যাবে। নিশ্চিত থাকেন বেলুচিস্তানকে ঠেকাইতে পারবে না। বেলুচিস্তান ভাঙবে, বরং শুধু বেলুচ না, আরেকটা দেশ বাড়ায় যেতে পারে, যেটা আফগানিস্তানের বর্ডারে আছে। সেই অঞ্চলগুলো আফগানিস্তান দখল করে নিতে পারে। সেই পাকিস্তান কোন ভারতের সাথে লাগবে, যে পৃথিবীর 4 নম্বর অর্থনৈতিক শক্তি, তার বিরুদ্ধে সে হুমকি দেয়। মানে কিরকম হাস্যকর! আমেরিকা কোথায়, আর ভারত কোথায়, আর পাকিস্তান কোথায়? মানে আমরা বুঝে উঠতে পারলাম না। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? এরকম হাস্যকর বক্তব্য একমাত্র পাকিস্তানের পক্ষে দেওয়া সম্ভব।